হ্যালো 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 ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো অ্যামাজন প্রাইমে রিলিজ করে গেছে অনিল কাপুরের রিসেন্ট ফিল্ম সুবেদার। তো কেমন হলো সেই নিয়ে এখন কথা বলবো। তো গল্পটা কি? সুবেদার অর্জুন মায়া যে আর্মি থেকে রিটায়ার করেছে, সে সিভিলিয়ান লাইফে এসছে এবং সেখানে তার সাথে পাঙ্গা লাগছে বাবলি দিদি বলে একটা মাফিয়া, তার ভাই তার সাথে। তার পরবর্তীতে কি হচ্ছে সেই নিয়ে সিনেমাটি, এবং দেখতে হলে ডেফিনেটলি কি আপনার অ্যামাজন প্রাইমে চেক আউট করুন। সিনেমাটা ডিরেক্টর সুরেশ ত্রিবেণী, যিনি তুমারি সুলু, জলসার মতো সিনেমা ডিরেক্ট করেছেন। অ্যান্ড আনফর্চুনেটলি তার এর আগে কোনো কাজ আমার দেখা নেই, তো আমি ঠিক ওগুলো বলতে পারবো না যে তিনি মানে তার স্টাইল কীরকম, সেগুলো আমার ঠিক জানা নেই। সিনেমাটাতে আছে অনিল কাপুর, রাধিকা মদন, সৌরভ শুক্লা, মোনা সিং, আদিত্য রাওয়াল মানে পরেশ রাওয়ালের ছেলে, এনারা, এবং মানব কলের একটা গেস্ট অ্যাপিয়ারেন্স আছে একটা গানে, আর ফয়জাল মালিক, অবভিয়াসলি ফয়জাল মালিকও আছে, যাকে আপনার পঞ্চায়েতে দেখেছে। তো সিনেমাটা না, যে আইডিয়াটা, যে গল্পটা, যে একটা মাফিয়া টাইপের, মানে একটা মাফিয়া আছে, তারা স্যান্ড মাফিয়া দেখাচ্ছে এখানে বেসিক্যালি, যে তারা স্যান্ড মাফিয়া মানে স্যান্ড নিয়ে চলে যাচ্ছে, তার কারণে লোকাল লোকজনের মানে বাচ্চাদের ডেথ হচ্ছে বা এরকম দেখানো হচ্ছে, সেইভাবে অ্যাকচুয়ালি সিনেমাটা স্টার্ট হয়। তো এই যে আইডিয়াটা না, খুব একটা মাসি আইডিয়া, মানে এই টাইপের গল্প সাধারণত আমরা মাস মশালা ফিল্ম যেগুলো সাউথ ইন্ডিয়ান, সেখানে এরকম একটা ভিলেন থাকে, সেই সব মাফিয়া কাজ করা করছে, সাধারণ লোকের লাইফ নিয়ে তারা কিছু যায় আসে না, এরকম। এখানে বেসিক্যালি মাফিয়া দেখানো হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে এই সিনেমাটা কিন্তু এই প্লটটার উপর অত বেশি ফোকাস করে না, মানে মাফিয়াটা ডেফিনেটলি আছে এবং তার যে ভাই মানে বাবলি দিদি যে মোনা সিং, তার ভাই আদিত্য রাওয়াল, তার দুজনই পুরো সিনেমা জুড়ে আছে, তারাই মেইন অ্যান্টাগনিস্ট বলতে গেলে সেটা কিন্তু আদিত্য রাওয়াল। এইবার গল্পটা কিন্তু এইটার উপর পুরো সেন্টার্ড নয়, এইটা হচ্ছে আমার মনে হয়েছে আর পাঁচটা মাস ফিল্মের থেকে আলাদা। সাধারণত মাস মেইন স্ট্রিম ফিল্মের ক্ষেত্রে কি হয়, যে হিরো যে সে ভিলেনের এগেনস্টে যায় এবং লোকজনকে বাঁচাচ্ছে, এই যে ব্যাপারটা হচ্ছে সেইটা থামাচ্ছে, এইটা সাধারণত হয়। এখানে কিন্তু সেটা হয়নি। এখানে কিন্তু অনিল কাপুরের ক্যারেক্টারটার উপর বেশি ফোকাস করা হয়েছে। আমার পার্সোনালি দেখে যা মনে হলো, যে এখানেই আর পাঁচটা মাস ফিল্মের থেকে আলাদা। এক তো হচ্ছে সিনেমাটার যে ট্রিটমেন্টটা মাস মশালা ফিল্মের মতো লাউড নয়, অনেকটা র, রিয়েলিস্টিক, গ্রাউন্ডেড ট্রিটমেন্ট। দ্বিতীয় হলো এখানে অনেকটা বেশি ক্যারেক্টারের উপর ফোকাস করা হয়েছে। সাধারণত মেইন স্ট্রিম ফিল্মের ক্ষেত্রে না এতটা হয়তো একটা ক্যারেক্টার প্রোটাগনিস্টের উপর এইভাবে ফোকাস করা হয়নি। এখানে এই যে ক্যারেক্টারটা, সে না তার একটা পার্সোনাল লস আছে, একটা ট্রমা বলা যায় না, মানে একটা কাইন্ড অফ ডিপ্রেসিং মুডে সে সারাক্ষণ থাকে, তার পিছনে একটা কারণ আছে, সেইটাকে এক্সপ্লোর করেছে। তার মেয়ে রাধিকা মাদানের সাথে তার যে ডায়নামিক্স, সেইটাকে টাইম দিয়েছে, সেটাকে এক্সপ্লোর করেছে, সেইগুলোর উপর বেশি ফোকাস করেছে। প্লট যে পার্টটা, এই যে পুরো স্যান্ড মাফিয়া ব্যাপারটা, এটা জাস্ট আছে, এটা কিন্তু গল্পের মানে ড্রাইভিং ফোর্স নয়। অনিল কাপুরের সাথে এদের যে পাঙ্গাটা হচ্ছে সেটাও কিন্তু এর বেসিসে নয়, সেটা কিন্তু অন্য। তার বেসিক্যালি মানে সে খুব ফ্রাস্ট্রেটেড থাকছে, সেই গুন্ডাদের দেখছে, সরকারি অফিসে দেখছে, তো সেগুলো না তাকে ফ্রাস্ট্রেট করে দিচ্ছে। এই ফ্রাস্ট্রেশনটা কিন্তু আমার ফিল হয়েছে, সেইটা কিন্তু খুব ভালোভাবে সিনেমাটা যখন শুরু হয়, সেই ফ্রাস্ট্রেশনটা কিন্তু খুব ভালোভাবে ডিরেক্টর দেখিয়েছে, এবং সেই কারণে অ্যাকচুয়ালি পাঙ্গাটার সাথে তার লাগছে। মানে একসময় সে মানে আর কি হয় না, অবস্থা এমন হলো যে আর নিতে পারা যাচ্ছে না, তারপরে সে মারপিট শুরু করছে, এবং তারপর থেকে আর কি এই যে ঝামেলাটা দুজনের মধ্যে এইটা শুরু হচ্ছে। তার পরবর্তীতে গল্পটা এগোয়। এবার এইখানে এইভাবে গল্পটা যখন প্রথম 30-40 মিনিট যখন চলছে, আমার না খুব ভালো লাগছিল দেখতে, যেভাবে পুরো সিনেমাটা প্রথমে চালু হলো, তারপর যেভাবে ভিলেনটাকে এস্টাবলিশ করলো, যদিও ভিলেনটা খুব টিপিক্যাল ভিলেন, আমার মনে হচ্ছে খুব এক্সট্রাঅর্ডিনারি নয়, খুবই নর্মাল জেনারিক ভিলেন, কিন্তু যেভাবে ভিলেনটাকে এস্টাবলিশ করলো, তারপর যেভাবে অনিল কাপুরের ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করলো, মানে খুব অ্যাকশন সিন নিয়ে ইন্ট্রোডিউস করেনি, খুব নর্মালি একটা ইন্ট্রোডাকশন দিয়েছে, সেভাবে যে ইন্ট্রোডিউস করলো করে তার শুরু থেকেই তার ক্যারেক্টারের উপর ফোকাস করছে, তার একটা পার্সোনালি ট্রমা বা তার মেয়ের সাথে তার যে একটা ডায়নামিক্স, সেটাকে কিন্তু শুরু থেকেই এস্টাবলিশ করছে তাকে ইন্ট্রোডিউস করার পর থেকেই। এবং তার পরবর্তীতে সিনেমাটা কিন্তু খুব টু দ্য পয়েন্ট চলতে লাগে, যে হ্যাঁ হ্যাঁ এইগুলো হচ্ছে 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 হচ্ছে, মানে পুরো একদম প্লট পয়েন্টসে ধরে ধরে হাঁটে, কোথাও কোনো টাইম ওয়েস্ট করেনি, কিচ্ছু হয়নি। তার পরবর্তীতে গিয়ে আমার মনে হচ্ছে সিনেমাটা একটু ড্র্যাগ হয়েছে, কারণ একটা সময় পর, যেহেতু বললাম যে এই প্লটটা ওই রিলেটেড নয়, যে স্যান্ড মাফিয়া রিলেটেড, অনিল কাপুরের যে পার্সোনাল মানে যে ক্যারেক্টারটা অর্জুন মায়া, তার মায়া নয় সরি অর্জুন মরেয়া, তার যে পার্সোনাল একটা ঝামেলা লাগছে, সেইটার উপর অ্যাকচুয়ালি বেশি ফোকাস করছে, সেটাই মেন রিজন কেন এত কিছু হচ্ছে, সেইটার উপর বেশি ফোকাস করছে। এবং সে একটা টাইমের পর ওই প্লটটা হারিয়ে যায়, এবং এই একটা জায়গাতে গল্পটা একটু ঘুরতে থাকে মাঝে, জিনিসটা খুব ভালোভাবে চলছে, কিন্তু একটা মিডিলে এসে আমার মনে হচ্ছে সিনেমাটা এই এক জায়গাতে বারবার ঘুরতে থাকে, নতুন কিছু হয় না, এই একটাই পয়েন্টের উপর বারবার ধরে দেখাচ্ছে, মানে এই যে রাগটা বা ওদের দুজনের মধ্যে যে ঝামেলা, এইটাকেই বারবার ধরে দেখাচ্ছে, যে ও ওকে ডিস্টার্ব করছে, ও ওকে বদলা নিতে চাইছে, এইরকমভাবে ব্যাপারটাকে দেখাচ্ছে। কিন্তু যে পয়েন্টটা দিয়ে সিনেমাটা স্টার্ট হয়েছিল, সেটা একটা টাইমের পর অ্যাকচুয়ালিতে গায়েব হয়ে যায়। সেটা কিন্তু এমন না যে নেই তা নয়, সেটা কিন্তু আছে। সিনেমার শুরুতে যে ঘটনাটাগুলো ঘটছে সেইগুলো কিন্তু অবভিয়াসলি দেখানো হয়েছে, সেগুলো একটা ক্লোজার টাইপেরও দিয়েছে, কিন্তু
সেইটা মেইন নয়, সেটা সাব প্লটে চলে গেছে, সেটা ইম্পর্টেন্ট টু দ্য ফিল্ম নেই, এটা আমার মনে হচ্ছে দেখে। এবং এই যেহেতু সিনেমাটা 2 ঘন্টা 22 মিনিটের সিনেমাতে এই মাঝখানের পয়েন্টটা একটু বোরিং লাগতে থাকে, তার পরবর্তীতে শেষে গিয়ে সিনেমাটা পেজ ধরে অ্যান্ড দেন ক্লাইম্যাক্স হয়। এবার ক্লাইম্যাক্সটা কিন্তু খুব ভালো ছিল। এখানে কিন্তু একটা জিনিস, যে ক্লাইম্যাক্সটা টিপিক্যাল হিরো ভিলেনের ফাইটের মতো নয়, যেহেতু অনিল কাপুর একটা এজেড ক্যারেক্টার প্লে করছে, আদিত্য রাও একটা ইয়াং, তো তাদের ফাইটটা সেরকমভাবে দেখায়নি। তো এর যে ক্লাইম্যাক্সটা সেটা কিন্তু খুব ভালো ছিল। আমার পার্সোনালি ক্লাইম্যাক্সটা খুব পছন্দ হয়েছে, এবং ক্লাইম্যাক্সের একটা এট দি এন্ড একটা ক্যামিও আছে যেটা খুবই আনএক্সপেক্টেড ছিল, অসাধারণ একটা ক্যামিও, এবং আমার খুব পছন্দ হয়েছে ক্লাইম্যাক্সটা। পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। আর তার বাইরে পুরো সিনেমাটার মধ্যে প্রচুর অ্যাকশনস আছে, এবং অ্যাকশনগুলো ঠিকঠাক, বিশাল ওভার দ্য টপ অ্যাকশন নয়, খুব লাউড অ্যাকশন নয়, ঠিকঠাক অ্যাকশন, মানে গ্রিটি রিয়েলিস্টিক অ্যাকশন। খুব যে মানে খুব ভায়োলেন্ট অ্যাকশন তা কিন্তু নয়, রিয়েলিস্টিক, মানে মারলো হাওয়ায় উড়ে চলে যাচ্ছে এরকম নয়, জেনারিক নর্মাল অ্যাকশন আমার মনে হয়েছে। এবং যেখানে টাইটেল কার্ড দেখাচ্ছে, যখন সিনেমাটা টাইটেল কার্ড আসছে সেই জায়গাটাতে একটা যে অ্যাকশন সিনটা হচ্ছে এবং যেভাবে টাইটেল কার্ডটা আসছে, ওই জায়গাটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। ওই জায়গাতে মানে একটা হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়ে ওই জায়গাটা দারুণ ছিল। ওখানে যে কার্ডটা করে এডিটটা, ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, খুব ক্লিন এডিটটা ছিল। তো ওই পার্টটা আমার খুব ভালো লেগেছে। পুরো সিনেমাটা কাইন্ড অফ একটা চ্যাপ্টারে ভাগ করে আর কি ডিরেক্টর দেখাতে চেয়েছে। চ্যাপ্টার ঠিক নয়, চ্যাপ্টার বলা যায় না, মানে কখনো গুসা লিখে দিচ্ছে, তখন আমরা দেখছি যে ও মানে আউটবার্স্ট অফ অ্যাঙ্গার, ফ্রেন্ডশিপ মানে দোস্তি বা দোস্ত এরকম লিখে দিচ্ছে, তখন সৌরভ শুক্লার ক্যারেক্টারটার সাথে তার যে এটা দেখছি, বা পুরো জিনিসটা টু দ্য পয়েন্টই চলছে। তো ওরকম চ্যাপ্টার ভাগ করে করে যে একদম পুরো সিনেমাটা ইনকোহেরেন্ট হয়ে গেছে তা কিন্তু নয়, পুরো কিন্তু টু দ্য পয়েন্ট চলছে। মাঝখানে এসে একটু গল্পটা একটু মানে ঘুরতে থাকে এক জায়গাতে, যেহেতু প্লটটা থেকে হারিয়ে যায়, এবং প্লটটা যেহেতু এইটাই, যে এদের দুজনের মধ্যেকার ঝামেলাটাই যেহেতু মেন প্লট, এটাতে হারিয়ে যায়। আমার মনে হয়েছে এই মাঝখানটা তাই জন্য একটু বোরিং লাগে। আচ্ছা, অ্যাক্টিংয়ের যদি কথা বলি, অনিল কাপুরের অ্যাক্টিং ভালো। তার যে ক্যারেক্টারটা সেটা কাইন্ড অফ একটা ওয়ান নোট ক্যারেক্টার, বিকজ সে সারাক্ষণই খুব বেশি ডিপ্রেস থাকে। তার খুব যে মানে নানান ধরনের এক্সপ্রেশন দিয়ে অনেক কিছু করার ছিল তা নয়, তার ক্যারেক্টারটা ঠিকঠাক আছে, আমার খুব এক্সট্রাঅর্ডিনারি লাগেনি। সৌরভ শুক্লা তারও কাজ ভালোই, আমার মনে হয় তারা একসাথে তালে ছিল, তালে দুজনে একসাথে ছিল, আবার এতদিন পরে এখানে নায়কেও তারা ছিল একসাথে, এবং হয়তো আরও কিছু সিনেমা করেছে। তাল আর নায়ক এগুলো আমার মনে পড়লো, দেখার সময় ভালো লাগলো তাদেরকে একসাথে দেখে। সৌরভ শুক্লার ক্যারেক্টারটা যতটুকু ছিল ঠিকঠাক ছিল, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। ভিলেনের যদি কথা বলতে, আদিত্য রাওয়াল, ফয়সাল মালিক আর মোনা সিং। ফয়সাল মালিক মোস্টলি সাপোর্টিং ক্যারেক্টার, অ্যাক্টিভ অ্যান্টাগনিস্ট সেই অর্থে নয়, মোস্টলি সাপোর্টিং ক্যারেক্টারেরই রোল প্লে করছে, যদিও তার একটা কাইন্ড অফ ভূমিকা তো গল্পে আছেই, এবং অ্যাট দি এন্ড তার একটা ইম্পর্টেন্ট ভূমিকা বলা যেতে পারে আছে, এবং সেটা ঠিক ছিল। মোনা সিং এর ক্যারেক্টারটা খুব টিপিক্যাল, এবং আদিত্য রাওয়াল দুজনেই খুব টিপিক্যাল ভিলেন হয়েছে। তাদের অ্যাক্টিংও মানে ঠিকঠাক, মানে আদিত্য রাওয়ালের অ্যাক্টিং খুব একটা এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, বাট মানে ওই আর কি, যেমন হয় এরকম টাইপের একটা মানে পলিটিশিয়ানদের ভাই বা ছেলেগুলো যেরকম হয় না, ওরকম টাইপের ক্যারেক্টার যেরকম হয় সেরকমই প্লে করেছে, নাথিং এক্সট্রাঅর্ডিনারি, বাট ঠিক আছে। আদিত্য রাওয়াল এর আগে দলদল লিখেছিলাম, সেখানে যে ক্যারেক্টারটা প্লে করেছিল সেটাও খারাপ ছিল না। তবে দুটো ক্যারেক্টার দেখে আমার মনে হয়েছে তার হয়তো অতটা ভার্সেটাইল একটা সে হয়তো নয়, এটা মনে হয়েছে, যদিও পরবর্তী কাজ না দেখলে বোঝা যাবে না। যাই হোক, মোনা সিং এর ক্যারেক্টারটা খুব বেশি টাইম ছিল না, তাকে মানে খুব যেরকম মুখে মুখে বলে এস্টাবলিশ করছে তা নয়, বা তাকে যেরকম মানে বিশাল হাই দেওয়া হয় না ভিলেনকে, ও বাবা যে ভিলেনটা এত ডেঞ্জারাস, সেরকম খুব একটা কিছু বলা হয়নি। দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা মানে অত অ্যাক্টিভলিও দেখায়নি যে মোনা সিং এত ডেঞ্জারাস বা সামথিং। ওই ক্যারেক্টারটা আমার খুব একটা এক্সট্রাঅর্ডিনারি, মানে ভিলেনের যে থ্রেটটা ফিল হয়েছে মোনা সিং এর থেকে, ওইটা ফিল হয়। আদিত্য রাওয়ালের থেকে কিছুটা থ্রেট ফিল হয় ইন দ্য সেন্স যে মানে ফ্রাস্ট্রেটিং লাগে, যে আচ্ছা কে হারা, অনিল কাপুরের ক্যারেক্টারটার জন্য ওকে ধরে মারে, এইটা ফিল হয়। কিন্তু ওই যে থ্রেটটা, যদি বাবা এই কি করে দিল, এবার তো ডেঞ্জারাস কিছু একটা হবে, ওইটা কিন্তু খুব একটা ফিল হয়নি। লাস্টের দিকে গিয়ে আমার ফিল হয়েছে একটু, বাট থ্রুআউট দ্য ফিল্ম ওটা খুব একটা ফিল হয়, বিকজ সিনেমাটা মানে কখনো এর দিকে কখনো ওর দিকে এভাবে চলছে, ব্যালেন্সড হতে চলেছে। এমন নয় যে পুরোপুরি ভিলেনকে একদম আপ করে গেছে, আবার কখনো মানে হিরোকে ডাউন করেছে, সেরকম নয়, ব্যালেন্স করে করে চলেছে, এইটা আমার মনে হয়েছে। রাধিকা মাদানের যদি ক্যারেক্টারটা বলি, তার অভিনয় ভালো। তার ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি বেশ কিছু অনেক কিছু করার আছে ইন দ্য সেন্স, বিকজ তার একটা সাবপ্লটও আছে, যে সাবপ্লটটা নিয়ে যদি বলতে হয় সেই সাবপ্লট আমি পরবর্তীতে আসছি, বাট তার অভিনয় কিন্তু ভালো আমার মনে হয়েছে। তার কাজ মানে পুরো সিনেমা জুড়ে ঠিকঠাক ছিল, তাকে নিয়ে আমার মনে হয় তাকে ইউজ করেছে গল্পে, মানে জাস্ট নিতে হয় তাই নিয়েছে তা না, তাকে অ্যাক্টিভলি কিছু করতে দিয়েছে, এটা আমার মনে হয়েছে। আর তার যদি সাবপ্লটটার কথা বলতে হয়, তার যে সাবপ্লটটা দেখানো হচ্ছে সেটা কিন্তু রেলিভেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, অ্যান্ড সেই সাবপ্লটটাতে একটা কাইন্ড অফ ফেমিনিস্টিক মেসেজও আছে, বাট সাবপ্লটটা আমার মনে হয়েছে টু দ্য ফিল্ম আননেসেসারি। মানে সিনেমাটা থেকে সাবপ্লটটা সরিয়ে নিলে সেটা সিনেমাটাকে খুব একটা এদিক ওদিক কিছু হচ্ছে না, মানে আলাদা করে কোনো কন্ট্রিবিউশন যে করছে সাবপ্লটটা সেটা নয়। হ্যাঁ, একটু চেঞ্জেস আসছে, রাধিকা মাদানের যে ক্যারেক্টারটা তার হয়তো কিছুটা চেঞ্জ আসছে, বাট সেটাও যে খুব ক্লিয়ারলি আসছে তা নয়, কিছুটা চেঞ্জ আসছে সেটা দেখে আমার মনে হয়েছে, বাট খুব ক্লিয়ারলি যে আসছে তাও নয়। তো এই সাবপ্লটটা আমার মনে হয়েছে যে খুব
মানে অত ভালোভাবে গল্পটাকে সার্ভিস করে না, এটা আমার মনে হচ্ছে। তার বাইরে সিনেমাটার ডিরেকশন, সিনেমাটোগ্রাফি ঠিকঠাক ভাল লেগেছে আমার, এবং যে এরিয়াটা দেখানোর চেষ্টা করা হয়েছে সেটা অ্যাকচুয়ালি একটা ফিকশনাল এরিয়া, যতদূর, বিকজ নাম্বার প্লেটটাতে MA লেখা। MA বলে তো মানে আমি তো ওটা বুঝতে পারলাম না কোন স্টেট, তো ডেফিনেটলি এটা ফিকশনাল। এবং একটা রিভার বলা আছে কক, KOKH, নট আপনি এটা ভাবছেন ওটা নয়, KOKH বলে একটা রিভার আছে কক, তো সেই রিভারটা দেখানো মানে কথা বলা হচ্ছে। আমি তো মানে নাম শুনিনি, আমি গুগল করে পেলাম না, তো আমার মনে হয় জায়গাটা ফিকশনাল একটা জায়গা দেখানো হয়েছে, যেহেতু মানে রিয়েল জায়গা দেখালে তো সব জানেই আপনারা কত ঝামেলা, মির্জাপুর নিয়ে কি কম ঝামেলা হয়। তো এখানে ফিকশনাল জায়গা দেখানোর চেষ্টা করা হচ্ছে। সেই যে জিওগ্রাফিটা দেখিয়েছে সেটা ভালো, মানে সেটা কিন্তু আমি ইনভেস্ট হয়ে গেছিলাম সেই জায়গাটাতে দেখে, এবং সেটা আমার ভাল লেগেছে। মানে এমন নয় যে সেটা খুব জেনেরিক, তা নয়, ইন দ্য সেন্স যে আর পাঁচটা যে কোনো অন্য জায়গাতে বেস করলে হতো, মানে অন্য জায়গাতে বেস করলে হয়তো হতো, কিন্তু আমার মনে হচ্ছে যে জিওগ্রাফিটাকে মোটামুটি ইউজ করেছে। ক্লাইম্যাক্সটা যে এখানে হয়েছে, যেভাবে হয়েছে, মোটামুটি ইউজ করা হয়েছে জিওগ্রাফিটাকে, খুব বেশিভাবে না হলেও আমার মনে হচ্ছে যে মোটামুটি ইউজ আছে। আর একটা ক্যারেক্টারের ডেথ আছে, এটা স্পয়লার আমি দিচ্ছি হালকা, বাট কোনো ক্যারেক্টারের নাম আমি বলবো না, ক্যারেক্টারের ডেথ আছে। সেই ডেথটা আমার অতটা ইম্প্যাক্টফুল মনে হয়নি সত্যি কথা বলতে গেলে, বাট ঠিক আছে, মানে ওটা আমার মনেই হচ্ছিল আসবে আসবে, বিকজ মানে ইনএভিটেবল ছিল ডেথটা, বাট অতটা ইম্প্যাক্টফুল মনে হয়নি আমার। তো সিনেমাটা যদি ওভারঅল বলতে হয় না, খুব এক্সট্রাঅর্ডিনারি নয়, ঠিকঠাক মাস ফিল্ম বলা যেতে পারে। এটা যদি হলে রিলিজ করা হতো, মানে আমার দেখে শুরুতে মনে হচ্ছিল অ্যাকচুয়ালি যেটা হলে রিলিজ করা উচিত, বিকজ যেভাবে দেখাচ্ছে জাহান কাপুরের ক্যারেক্টারটা, সে ফ্রাস্ট্রেটেড, সে অ্যাকচুয়ালিতে মানে আমরাও চাই যে সে যেন এই লোকগুলোকে মারে, কিছু একটা করে, সে করছে না, সে ভাবছে, এবং যে মোমেন্টে সে করছে তখন যে মানে এই তো এইবার মজাটা এসছে। তারপর ডায়লগ ফায়লগ দিচ্ছে, ওই জায়গাটা হেভি লেগেছে, কিন্তু তার পরবর্তীতে ওই যে হাইটা নিয়ে গেছিল, যেহেতু মানে এতক্ষণ ধরে অ্যান্টিসিপেশন বিল্ড করে ওই যে হাইটাতে নিয়ে গেল, এবং প্রথমবার যখন অনিল কাপুর অ্যাকচুয়ালিতে ফাইটটা করছে সেটা দেখতে ভাল লেগেছে, সেই হাইটা নিয়ে গেল। পরবর্তীতে সেই সিনেমাটা সেই ফ্ল্যাট চলতে থাকে, ওটাকে আর হাইটা তুলতে পারেনি, আমার তো তাই মনে হয়েছে যে ওই হাইটা আর সিনেমাতে মাঝখানে খুব একটা ওঠেনি। পরবর্তীতে ওঠানোর চেষ্টা করা হয়েছে, লাস্টের দিকে গিয়ে ওঠে, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে অনিল কাপুরের ক্যারেক্টারটাকে হয়তো একটু ওভারপার্ট করে দিয়েছে। মানে ক্যারেক্টারটা ইটসেলফ অ্যাকশনে এত পাওয়ারফুল যে কেউ তার সামনে টিকতে পারছে না, এরকম দেখানোর চেষ্টা করা হয়েছে। যদিও ক্লাইম্যাক্সে গিয়ে আবার ওরকম অ্যাকশন নেই, বাট তার আগে অব্দি যে অ্যাকশনগুলো আছে কাইন্ড অফ তাকে একটা ওভার পাওয়ার দেখানোর চেষ্টা করা হয়েছে। মানে আমার তো তাই মনে হলো যে সে সবাইকে ইজিলি মেরেছে, যা হয় মাস ফিল্মে, এবং সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু ভিলেনটা অতটা স্ট্রং নয়। তো ওই পাওয়ার ডিসপ্যারিটিটা মানে ওটা কাইন্ড অফ ইনকনসিস্টেন্ট, যেটার মধ্যে পাওয়ারের যে ব্যাপারটা না, এই এত পাওয়ারফুল ও অত পাওয়ারফুল, এটা আমার মনে হচ্ছে কিছুটা হয়তো ইনকনসিস্টেন্ট লেগেছে। বিকজ আদিত্য রাওয়ালের একটা, সে এত ইয়ং, তার সাথে যদি একটা ফাইট হতো অনিল কাপুরের, সেটা আমার মনে হয় তাহলে অ্যাকচুয়ালি তো বোঝা যেত যে এই ক্যারেক্টারটা এত পাওয়ারফুল। আদিত্য রাওয়াল একে যদি দেখাতো যে হ্যাঁ বিশাল স্ট্রং, তার সাথে অনিল কাপুরের ফাইট হচ্ছে এবং অনিল কাপুর তাকে হারাচ্ছে, সেই ভিক্টরিটা আর্নড মনে হতো যে হ্যাঁ এইটা আর্নড ভিক্টরি। এখানে ওই পাওয়ারের ব্যাপারটা কাইন্ড অফ ইনকনসিস্টেন্ট আমার মনে হয়েছে। আর এই সিনেমাটা যে বলছিলাম যে হলে যদি রিলিজ করতো, আমার মনে হয় না খুব চলতো, বিকজ মানে শুরু থেকে যে বলছিলাম যে দেখে মনে হচ্ছে ভালো হচ্ছে, বাট এই যে অ্যাপ্রোচটা সেটা খুব একটা লাউড নয়, অনেক বেশি গ্রাউন্ডেড, অনেক বেশি মানে মাস ফিল্মের তুলনায় কিন্তু অ্যাকচুয়ালিতে স্লো আমার মনে হচ্ছে। 2 ঘন্টা 22 মিনিটের ফিল্ম, মাস ফিল্ম যত ফাস্ট এগোয়, এটা অতটা ফাস্ট এগোয় না, তুলনামূলক স্লোলি এগোয়। সেই ব্যাপারটা মাস অডিয়েন্সের পছন্দ হতো না, মানে এটা যে অডিয়েন্স দেখতো সে তো মেনলি মাস অডিয়েন্স, তাদের হয়তো অতটা পছন্দ হতো না, বিকজ ডায়লগ ফায়লগুলো সেভাবেই দেওয়া যে মাস অডিয়েন্স হাততালি দেবে, ঠিক আছে, মানে সেইরকমভাবেই ডায়লগগুলোকে আর কি শ্যুট করেছে সেরকম। কিন্তু আমার মনে হয় না মাস অডিয়েন্স ওই জিনিসটা তার পছন্দ হতো, কারণ সাধারণত প্লট ওরিয়েন্টেড বেশি দেখে, মানে এই যে ভিলেনটার উপর যে রাগ, সেইটা দিয়ে অ্যাকচুয়ালি মাস অডিয়েন্স হিরোকে বেশি চিয়ার করে যে এই তো মার ভিলেনটাকে। কিন্তু এখানে হিরোর ক্যারেক্টার মানে প্রোটাগনিস্টের ওপরেই তার লাইফটাকে দেখানো হয়েছে, তার যে পার্সোনাল ব্যাক স্টোরি, তার যে স্যাডনেস, সেগুলোকে এক্সপ্লোর করেছে, তার সাথে তার মেয়ের ডায়নামিক্স, ভিলেনের দিকটা এক্সপ্লোর করেছে, কিন্তু সেটা আমাদের ইন্টারেস্টিংও নয়, সেটা অত ভালোভাবেও দেখায়নি যে এরা বিশাল পাওয়ারফুল বা সামথিং, সেটাও ওভাবে দেখায়নি। এবং এই যে বললাম যে পাওয়ারের ব্যাপারটা কাইন্ড অফ ইনকনসিস্টেন্ট, অ্যান্ড অনিল কাপুর কাইন্ড অফ এদের ওভার পাওয়ার করে যাচ্ছে একটা সময়, তো ওই জিনিসটা আমার মনে হচ্ছে মাস অডিয়েন্সের জিনিসটা পছন্দ হতো না, যদিও যে আইডিয়াটা সেটা ভেরি মাস। অ্যান্ড অনিল কাপুরকে ওই রকম পুরোপুরি আফতারে প্রেজেন্ট করলে কিন্তু খুবই ভালো হতো, যেরকম ভাবে মাস ফিল্মে রজনীকান্ত বা কমল হাসান বিক্রমে ওরকম ভাবে করলে হয়তো খুব ভালো হতো। কিন্তু এখানে ডিরেক্টরের অন্যরকম অ্যাপ্রোচ, সেটা কিন্তু আমার ভালো লেগেছে, বাট হলের কথা আমি বলছি যে মাস অডিয়েন্সের জন্য হয়তো সেটা প্রেফারেবল নয়, বিকজ আমার মনে হয় যে মাস অডিয়েন্স হয়তো কোথাও একটু বোল্ড লাগতে পারে, কারণ সাধারণত মেইন স্ট্রিম ফিল্ম এরকম হয় না। তবে এই সিনেমাটা কিন্তু ভালো সিনেমা, ইন দ্য সেন্স যে মানে মেইন স্ট্রিম ফিল্মের দিক দিয়ে দেখতে গেলে ভালো, ওয়ান টাইম ওয়াচ হিসেবে ভালো, মানে সামথিং এক্সট্রাঅর্ডিনারি নয়, আবার খুব জঘন্য আনওয়াচেবল সিনেমা তাও নয়, যথেষ্ট ভালো এন্টারটেনিং আমার মনে হয়েছে। মানে এন্টারটেনিং ইন দ্য সেন্স যে অ্যাকশনগুলো আছে বা এই যে যা সব হচ্ছে সেগুলো দেখে হ্যাঁ
মজা তো লাগছে, মানে এই যে মেইন স্ট্রিম ফিল্মের যে ব্যাপারটা, ভিলেনের সাথে হিরোর ফাইট এবং অ্যাকশন সিনগুলো ঠিকঠাক ভালো, তো এন্টারটেনিং আমার মনে হয়েছে এবং ওকে ওকে ফিল্ম, মানে ওকে নয় অ্যাকচুয়ালি, আমি বলবো বেটার দেন ওকে ফিল্ম। আর ওয়ান টাইম ওয়াচ হিসেবে দেখা যেতেই পারে, তবে হ্যাঁ একদম সাউথ ইন্ডিয়ান যেমন ওভার দ্য টপ লাউড, হ্যাঁ দুমদাম মারছে, ও লোকটা উড়ে চলে গেল চায়নাতে, ও লোকটা রাশিয়াতে, ওরকম মারপিট সিকোয়েন্স নেই এবং ওরকম ওভার দ্য টপও নয়। আবার মাসালা ফিল্মের ক্ষেত্রে যেখানে প্রচুর কমেডি, রোম্যান্স সব থাকে, এখানে রোম্যান্স অত নেই, কমেডি খুব হালকা কিছু কিছু সিন আমার মনে হচ্ছে যেগুলো কাইন্ড অফ কমিক ওয়েতে ট্রিট করা হয়েছে, খুব হালকা আছে, খুব একটা নয় কিন্তু খুব হালকা, মানে একটা কাইন্ড অফ এক জায়গাতে ডার্ক কমেডি সিন আছে যে আদিত্য রাওয়ালে ক্যারেক্টারটা একজনকে গুলি মেরেছে, সিনেমা শুরুর দিকে, এটা কোনো স্পয়লার নয়, একজনকে গুলি মেরে দিয়েছে, এর পাশে ব্যান্ড পার্টি দাঁড়িয়ে, তার জন্মদিন মানে আদিত্য রাওয়ালের জন্মদিন, তো ব্যান্ড পার্টির যে সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে তাকে বলছে যাও নাচো, বা সেই লোকটা নাচছে কিন্তু ব্যান্ডে গান বাজছে না, তো সেই লোকটা আর কি মিউজিক ছাড়া নাচছে, ওই জায়গাটাতে যে ডার্ক কমেডিটা, ওই জায়গাটা কিন্তু আমার অ্যাকচুয়ালিতে ফানি লাগছিল, এবং তারপরে ব্যান্ড গান বাজাতে শুরু করে, বাট ওই নাচের জায়গাটা যে কোনো মিউজিক নিয়ে লোকটা নাচছে আর লোকটা যেভাবে নাচছিল, ওই জায়গাটা আমার কাইন্ড অফ ফানি লেগেছে, এবং ওইটা আমার মনে হচ্ছে একটা ডার্ক কমেডি ওয়েতেই ট্রিট করতে চেয়েছে ডিরেক্টর। তো এরকম খুব কম সিকোয়েন্সেস আছে কিন্তু আছে কয়েকটা, কিন্তু মানে অত কমেডি হেভি ফিল্ম নয়, মেইনলি ফোকাস করে অনিল কাপুরের ক্যারেক্টারটার উপর, তার যে ব্যাক স্টোরিটা সেটা কীভাবে তাকে এফেক্ট করছে, এবং এই যে রাধিকা মান্দের যে সাবপ্লটের ক্যারেক্টারটা, মানে সাবপ্লটের কথাটা বলছিলাম, সেই সাবপ্লটটা কোথাও না কোথাও এটা দেখায় যে দুটো বাবা মেয়ের মধ্যে যে সিমিলারিটি, দুজনই কাইন্ড অফ ফাইটার টাইপের, এবং মানে লড়বো এরকম যে ব্যাপারটা, ওইটা হয়তো একটা সিমিলারিটিটা আমার মনে ফুটে ওঠে সাবপ্লটটার কারণে। আচ্ছা, সিনেমাটা যেভাবে এন্ড হয়, ফয়সাল মালিকের ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট হয়ে যায় সেখানে, কিন্তু তার পরবর্তীটা কাইন্ড অফ সিকুয়েল টিজ করে ছেড়ে দেওয়া হয় লাস্টে বিগিনিং বলে, ওইটা আমার পছন্দ হয়নি, মানে এটা সিকুয়েল টাইপের সিনেমা নয়, এটা একবার দেখলাম দ্যাট ইজ ওকে, এটা বারবার দেখতে ভালো লাগে না, এটা আমার মনে হচ্ছে, আনলেস সিকুয়েলে মানে মাল্টিপল ক্যারেক্টার্স আনে, মানে মাল্টিপল ক্যারেক্টার ইন দ্য সেন্স যে ক্লাইম্যাক্সে যে ক্যামিওটা ছিল, সেই ক্যামিওর লোকটিকে যদি তুলে আনা হয় পার্ট টুতে, তাহলে আই গেস পার্ট টুটা ইন্টারেস্টিং হতে পারে, আদারওয়াইজ পার্ট টুটাও মানে এরকমই হবে, এবং এই জিনিসটা বারবার ভালো লাগে না, একবার ঠিক আছে, বাট সেকেন্ড টাইম কী হবে, অনিল কাপুরের ক্যারেক্টারটা যে ইন্টারনাল কনফ্লিক্টটা বা তার সাথে রাধিকা মাদানের যে ডায়নামিক্সটা, সেগুলো তো থাকবে না, বিকজ সেগুলো তো রিজলভ হয়ে গেছে, তো নেক্সট টাইম সিনেমাটা অনেক ছোটো হয়ে যাবে, বিকজ এইগুলো নেই। 2 ঘন্টা 22 মিনিটের সিনেমা, তার সিকুয়েল হবে 1 ঘন্টা 48 মিনিট, 1 ঘন্টা 50 মিনিট, বিকজ তখন পুরোপুরি প্লটটার উপর ফোকাস করতে হবে, আর কত ক্যারেক্টারের উপর ফোকাস করবে, আর কী দেখাবে, ইন্টারনাল কনফ্লিক্ট তো হয়ে গেল শেষ। তো আমার মনে হয় সিকুয়েল আনার দরকার হবে না, যদিও সিনেমাটা যদি হিট হয় হয়তো অ্যামাজন প্রাইম আনলেও আনতে পারে, হু নোজ, বাট লাস্টে বিগিনিং লেখাটা মানে ওটা সেই কাইন্ড ওই দেবজয়ী টাইপের, যে পুরো সিনেমা দেখে তারপর লাস্টে বলছে বিগিনিং, তো এটা আমার ওইটা পছন্দ হয় যে লাস্টে বিগিনিং, সবসময় সব কিছু সিকুয়েল দরকার হয় না, কিছু জিনিস একবারই এনাফ। তো ওভারঅল সিনেমাটা ঠিকঠাক সিনেমা, যদি ওয়ান টাইম ওয়াচ করতে চান দেখতে পারেন, অ্যাকশন ভালো ভালো আছে, মানে মোটামুটি ভালো আছে, এবং ওই রকম মাস ফিল্ম যদি দেখতে চান, বাট খুব মাসালা বলবো না, মাস ফিল্ম, বাট ডেফিনেটলি র গ্রিটি গ্রাউন্ডেড রিয়েলিস্টিক ওয়েতে ট্রিটমেন্ট, এবং নট মশালা যে মাল্টিপল জনরা আছে তা কিন্তু নয়, মাস ফিল্ম, এবং যেগুলো বললাম সেরকমভাবেই ট্রিটমেন্টগুলো করা হয়েছে খুব গ্রাউন্ডেড রিয়েলিস্টিক ওয়েতে। সেরকম যদি সিনেমা দেখতে চান দেখতে পারেন, অনিল কাপুরের যদি ফ্যান হন তাহলে তো ডেফিনেটলি কি চেক আউট করুন। আজকের মতো কয়েকটা গান আছে, গানগুলো ঠিকঠাক। তো বলা আমার যদি রেটিং দিতে বলা, মানে লেটার বক্সে আমি রেটিং দিয়েছি 5-এ 3.5 দেবো, বিকজ নট অতটাও খারাপ না যে 5-এ 3 দেবো আমার মনে হয়েছে, বিকজ আমার ভালো লেগেছে অনিল কাপুরের প্রেজেন্টেশনটা। যদি আমি আরও মানে যদি পুরোপুরি মশালা যেত এবং অনিল কাপুরকে আরও অনেক কিছু করতে দেখা যেত তাহলে আরও ভালো লাগতো, বিকজ সেই লোকটা তো সেরকমই, এবং অনেক কিছু যদি করতাম, সারাক্ষণ গ্রাম্পি একটা চেহারা না নিয়ে যদি অনেক কিছু করতো তাহলে আরেকটু হয়তো আমি বেশি এনজয় করতাম। বাট ঠিক আছে, ওকে 5-এ 3.5 আমি রেটিং দিয়েছি লেটার বক্সে, আমি সেটাই বলবো। তো যদি দেখতে চান দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড ব্যাস দ্যাটস ইট, আর বেশি বকে লাভ নেই, অনেক বড় হয়ে গেল রিভিউ। অ্যান্ড ভিডিও যদি ভালো লাগে দেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানান যে সিনেমাটা কেমন লাগলো বা ভিডিও কেমন লাগলো। অ্যান্ড দ্যাটস ইট, টাটা।